কেউ আমি যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দেওয়া যাওয়া হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে আমার হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাষি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবো না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে। সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির কাছে তুলে দিতে পারতো। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকে তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। তো আজকে এটুকু বলে শেষ করি।
না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় এটাও রইলেন? কেউ জানে না, আপনি প্রথম জানেন। না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন, তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওই রকম আমি পরিস্থিতি? বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ। 3 মাসের মতো। হুম হুম হুম। আমার একটা উদ্দেশ্য ছিল হুম। যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম। এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে রইলাম। আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের, হুম। পরের স্থানটাই আপনার। যখন আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর